আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে তেলের মাসিক মূল্যবৃদ্ধিতে রেকর্ড, ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $116। মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাসে বিশ্ব পুঁজিবাজার হারিয়েছে কয়েক ট্রিলিয়ন ডলার। মিটারের মাসিক ভাড়া তুলে দেওয়ার ঘোষণায় খুশি সাধারণ গ্রাহকরা। ডিমান্ড চার্জ সহ অতিরিক্ত ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সপ্তাহ ও গর্ভের শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল ভাইরাস। অনুসন্ধানে নাটিয়ার গুরু শনাক্ত। তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে বিপাকে পড়েছেন চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে, তবে রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে রেশনিং করে অকটেন দেওয়া হচ্ছে। স্টেশনটিতে মোটরবাইকে 5 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। অল্প একটু ছিল, আমি অনেক দূর থেকে আসতে একেবারে এই নিউ মার্কেটে পাম্প ঘুরছি। নিউ মার্কেট 2টা ঘুরিয়া ওইদিকে পাম্প বন্ধ। আজিমপুর থেকে আসছে, তেল একদম শেষ হয়ে গেছিল। 600 টাকার তেল পেলাম 2 ঘন্টা পরে। আমার অফিস যাইতে প্রতিদিন আমি ঈদের আগে নিছি, তো এখন একদমই নাই, তো ভাবলাম যে নিয়ে যাই 5 লিটার। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সার্বিক অবস্থা আপনাদের জানাতে চাই। আসাদ গেট থেকে আমার সহকর্মী। লাইন প্রায় কিলোমিটারের সমান এক একটি দীর্ঘ লাইন, মোটরসাইকেল রয়েছে, সেখানে ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং আমার পেছনে যে সারিটি দেখতে পাচ্ছেন এটি মিরপুর রোডের প্রায় শ্যামলী পর্যন্ত চলে গেছে। কারণ এই পাম্পটিতে, আমি যে পাম্পের সামনে এখন আছি, তালুকদার ফিলিং স্টেশন, যেটিতে তেল সরবরাহ করে পদ্মা ওয়েল, এই পাম্পটি এতক্ষণ বন্ধ ছিল। মাত্রই এখানকার যে ব্যারিকেড সেটি খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ গাড়িগুলো ভেতরে প্রবেশ করছে। কারণ ঘণ্টাখানেক আগে এখানে পদ্মা ডিপো থেকে একটি লরি এসে পৌঁছেছে এবং সেই লরি থেকে তেল আনলোড করা হয়েছে এবং আনলোড করার পরপরই কিন্তু ব্যারিকেডটি খুলে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই হুড়মুড় করে অসংখ্য বাইক এবং গাড়ি এই পাম্পটিতে প্রবেশ করেছেন। আমি সকাল থেকে বেশ কয়েকটি পাম্প ঘুরেছি এবং দেখছিলাম যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, অর্থাৎ পদ্মা, মেঘনা এবং যমুনার যে সরাসরি যে পাম্পগুলো রয়েছে এই কোম্পানিগুলোর, সেই কোম্পানিগুলোর পাম্পগুলো সাধারণত সকাল থেকে তারা তেল দিচ্ছিল গ্রাহকদের। বাকি বেশিরভাগ পাম্পে কিন্তু সকাল থেকে বন্ধ ছিল, যে কারণে এই পাম্পগুলোতে আমরা সাধারণত বেশি মাত্রায় ভিড় দেখতে পেয়েছি এবং এখানকার কর্মকর্তারা বলছেন যে যেহেতু গ্রাহকরা দাম বাড়ার আতঙ্কে অনেকে বেশি করে তেল নিয়ে রাখছেন, এ কারণেই এই জায়গাগুলোতে চাপ তৈরি হচ্ছে এবং এই যে তেলের সংকটটি সেটিও তৈরি হচ্ছে। এখনো বেশ দীর্ঘ লাইনই দেখলাম। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। ঠিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এর মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে বিল দিবে ততটুকুই। কিন্তু বাস্তবতা, ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেইড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4000 টাকা আমার বিল আসে। তো আমি 1000 টাকা যদি ভরি, তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে, এটা তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেইডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী। শুধু মিটার ভাড়া তুলে দিলেই সাধারণ ঘরবাড়ি বা ছোট দোকানপাটে যেখানে সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা হয় সেখানে সাশ্রয় হবে 480 টাকা। আর শিল্প কারখানা বা বড় প্রতিষ্ঠানে 3 ফেজ মিটারে বাঁচবে 3000 টাকা পর্যন্ত।
500 টাকা ভরাইলে 300, 280 এরকম করে টাকা থাকতো। বাদ বাকিগুলো কেটে নিত। এখন যদি না কেটে নেয় তাহলে সুবিধা হবে। এই টাকাটা আসলে যদি সরকার না কাটাতে এটা আমাদের জন্য ভোক্তা পর্যায়ে অনেক সুফল বয়ে আনবে। এটা বাস্তবায়ন করা খুবই জরুরি, কারণ যারা ছোট পরিবার আছে তারা এই বাস্তবায়ন না করলে তাদের খুবই কষ্ট হয়ে যায়। এক্সট্রা অনেকগুলো চার্জ আছে, ওইগুলো যদি আরো কমায় নেয় সরকারে, তাহলে দেশের জন্য সবার জন্যই ভালো আর কি। তবে বিশ্লেষকরা বলছেন শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের ওপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত, স্বচ্ছতা আনা উচিত গ্রাহক সেবায়। কিছু ভৌতিক বিষয় রয়েছে, যেমন একটি আছে ডিমান্ড চার্জ দিতে হয় প্রতি মাসে, সেটিও আসলে পুরোপুরি পরিষ্কার না যে কতদিন যাবত এই ডিমান্ড চার্জটি তাদেরকে দিতে হবে। প্রিপেড মিটারের সঠিকভাবে তার বিলিং সিস্টেমটি কাজ করছে কিনা, এটি উপযুক্তভাবে যথাযথভাবে বিলগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেটা যৌক্তিক কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে। অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আগেই জানিয়েছেন, প্রিপেড গ্রাহকের কাছ থেকে আদায় করা কম বেশি 10% মতো আনুষঙ্গিক চার্জ নিয়ে আলোচনা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। খান্দাখাটি আর বাংলাদেশের কেউ না তাতে করে না, আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। আমরা এই বিষয়ে যারা যারা করছে আমাদের মামলা করার নির্দেশ দিছে, আমরা ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি। হ্যাঁ, দালালদের বিরুদ্ধে। শুক্রবার গ্রিস উপকূলে জীবিত 26 জন সহ নৌযানটি উদ্ধার হয়। এদের মধ্যে 21 জন বাংলাদেশি রয়েছেন, আর মৃত 22 জনের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন। জেলার আরও 2 জনের খোঁজ মেলেনি এখনো। এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা, আর আমার ভাগ্নের ছেলে তাজবির, 3 জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির 3 জন মারা গেছে, শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 18 জনই রাজবাড়ির বাসিন্দা, 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন, ঘর জুড়ে কান্নার রোল, দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে এর আগে কখনো হয় নাই। পুরা রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে।